এতে আরিয়ান আরও লজ্জায় সিটিয়ে যায়। ভালোবাসার মানুষটির সামনে এমন একটা বাজে পরিস্থিতি পড়তে হবে আগে জানলে আর শুপিংয়েই আসতো না। আবার সেই মানুষটাও হাসছে তা দেখে আরিয়ার রাগও লাগছে। কোথায় তাকে একটু সাহায্য করবে তা না করে দাঁত কিলিয়ে হাসছে। মন চাচ্ছে তো কাঁটা চামচ দিয়ে দাঁতগুলো উপরে ফেলতে। বদলুক একটা। আরিয়ান সামনে থাকা মানুষটা হলো জারার বড় ভাই ইমন। আবিয়া ইমনকে অনেক আগে থেকেই ভালোবাসে, তবে কখনো মুখ ফুটে বলেনি। ওই যে কথায় আসে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না, এমন অবস্থা আর কি আরিয়ার বেলায়ও। ইমন নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, ইমন আর কতক্ষণ এভাবে থাকবে? উঠো, এবার পাশের সবাই তাকিয়ে আছে। ইমনের কথায় আরিয়া আশেপাশে তাকিয়ে দেখে সত্যি লোকজন তার দিকে তাকিয়ে আছে। তা দেখে আরিয়া তাড়াতাড়ি ইমনের হাত ধরে উঠে পড়ে। ইমন আরিয়াকে বলে, ইমন মনে হচ্ছে তো শুপিংয়ে এসেছিলে, শুপিং করা শেষ তোমার? আরিয়ার উপর নিচ মাথা নাড়ায় মানে শেষ। ইমন, ওহ আচ্ছা, তাহলে বাড়ি চলে যাও। আরিয়া ইমনকে বলে, আরিয়া আপনি এখানে কি করছেন? ইমন, আমি এখানে একটা কাজে এসেছি। আরিয়া ওহ বলে ইমনকে বিদায় জানিয়ে চলে যায়। আর ইমন আরিয়ার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেন জানি মেয়েটাকে দেখলে তার খুব ভালো লাগে। মেয়েটাকে দেখলে অন্যরকম এক অনুভূতি হয় তার হৃদয়ে। অদ্ভুত ভালো লাগা জানান দেয় তাকে। তাহলে কি সে এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে? হয়তো হ্যাঁ। এসব ভেবে মুচকি হেসে সেখান থেকে তার কাজে চলে যায়। অন্যদিকে যারা অব্রকে নিয়ে দুষ্টুমিতে মেতে আসে। অব্র খিলখিল করে হাসছে। সে যেন যারাকে পেয়ে সব কিছু ভুলে গেছে। শুভ্রের কথা ও মনে করছে না। অথচ যারা ভাবছিল অব্র ঘুম থেকে উঠে শুভ্রকে দেখতে না পেলে হয়তো কাঁদবে, কিন্তু না, অব্র যারার সাথেই দেখা যাচ্ছে বেশ হাসি খুশি আছে। যারার খুব ভালো লাগছে অব্রকে কাছে পেয়ে। মন চাচ্ছে এই কিউট বাচ্চাটাকে নিজের বুকের ভিতর ঢুকিয়ে রাখতে। কত সুন্দর আর কত কিউট করে আদো আদো কণ্ঠে তাকে মাম্মাম বলে ডাকে। একদম কিউটের ডিব্বা। যারা যখন অব্রকে নিয়ে বাড়িতে এসেছিল তার মা বাবা জিজ্ঞেস করেছিল অব্রের ব্যাপারে। তারপর যারা সব কিছু খুলে বলে তার মা বাবাকে। তাদের এসব শুনে খুব খারাপ লাগে অব্রের জন্য। শুভ্রের প্রতি রাগ থাকলেও তার পরিবারের প্রতি কোনো রাগ নেই, কারণ তারা তো কোনো অন্যায় করেনি। অন্যায় যদি করে থাকে শুভ্র করেছে, তারা তো করেনি। তারা ও অব্রকে নিয়ে অনেক আদর করে। এই একটু সময়ের মধ্যেই অব্র তাদের অন্তরে জায়গা করে নিয়েছে। এটা ওদেরকে দেখলেই বোঝা যাচ্ছে। রাত 8টা বাজে, অব্র ঘুমিয়ে পড়েছে। তখনই শুভ্র যারার নম্বরে ফোন দেয়। অব্রকে নিতে এসেছে। শুভ্র নিচেই দাঁড়িয়ে আছে। যারা সৌজন্যতার খাতিরে বলে, যারা ভিতরে আসুন। শুভ্র উত্তরে বলে, শুভ্র, যেদিন এই বাড়ির রাজকন্যাকে জয় করতে পারবো সেই দিন প্রবেশ করব এই বাড়িতে, এর আগে নয়। যারা হয়তো বুঝতে পারলো শুভ্রের কথা, তাই তাচ্ছিল্য হেসে বলে, যারা, সেই রাজকন্যার মন অনেক আগেই একজন ব্যাঙে টুকরো টুকরো করে দিছে। অনেক কষ্টে নিজেকে শক্ত করে দাঁড়িয়েছে। এখন আবার নতুন করে কাউকে ভাঙতে দেবে না। শুভ্র বুঝে যারার এমন ইঙ্গিতপূর্ণ কথা। তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। চোখ দুটি পানিতে চিকচিক করছে। মন চাইছে এক ছুটে গিয়ে তার প্রিয়সীকে বুকে জড়িয়ে ধরতে, কিন্তু সে নিরুপায়। চাইলেই যে এখন সে তার ইচ্ছে পূরণ করতে পারবে না। শুভ্র নিজের হাত দিয়ে চোখের পানিটুকু মুছে অতি নরম কণ্ঠে বলে, শুভ্র, অতি যত্ন নিয়ে তা আবারও আগের মতো করে দেবে। শুধু সময়ের অপেক্ষা। সময়ই বদলে দেবে রাজকন্যা কি করবে না করবে। শুভ্রের কথায় আর যারা কথা বাড়ায় না। সে কথা এড়িয়ে বলে, যারা, আপনি দাঁড়ান, আমি অব্রকে নিয়ে আসছি বলেই ফোন কেটে দেয়। অব্রের কাছে গিয়ে অব্রের গালে কপালে চুমু খায় এবং নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিচে চলে যায়। দেখে শুভ্র গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
যারা এগিয়ে যায়, যারা যেতেই শুভ্র চোখ খুলে তাকায়। দুজনের চোখো হয়। শুভ্রের চোখে চোখ পড়তেই যারা থমকে যায়। শুভ্রের চোখ লাল হয়ে আসে। দেখে মনে হচ্ছে লোকটা কেঁদেছে। কিন্তু কেন কেঁদেছে? যারার মাথায় বারবার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। যার জন্য শুভ্র তাকে ছেড়ে চলে গিয়েছিল, সে কোথায়? আর শুভ্র একাই বা কেন? যারা ভাবল একবার জিজ্ঞেস করবে নীলিমার কথা, কিন্তু পরক্ষণেই কী ভেবে যেন আর জিজ্ঞেস করল না। শুভ্র হাত বাড়িয়ে অব্রকে নিয়ে নেয় তার কাছ থেকে। অব্রকে নেওয়ার সময় শুভ্রের হাতে স্পর্শ লাগে যারার হাতে। এতে দুইজনেই জটকা খায়। তাদের শরীরে শীতলতা বয়ে যায়। বুক দুকপুক করে উঠে। দুজন নিজেদের সামলে নেয় এবং একে অপরের থেকে বিদায় নিয়ে চলে যায়। গভীর রাত। শুভ্র বিছানায় শুয়ে ছটফট করছে। তার কিছুতেই ঘুম আসছে না। বারবার যারার মুখটা ভেসে আসছে তার চোখের সামনে। চোখ দুটি তাকে দেখার তৃষ্ণায় মরিয়া হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখনই যদি তাকে চোখের সামনে দেখতে না পায় তাহলে দম আটকে মারা যাবে। শুভ্র তাড়াতাড়ি উঠে বসে। তার কেমন হাঁসফাঁস লাগে, কেমন অস্থির লাগছে নিজেকে। শুভ্র নিজের রুম থেকে দৌড়ে বেরিয়ে অন্য একটা রুমে যায়। গিয়ে রুমের লাইটটা অন করে দেয়। লাইটটা অন করতেই তার বুকে একটু শান্তি আসে। অস্থির ভাবটা কেটে গিয়ে তার চোখে এসে বর করে এক রাস মুগ্ধতা। সে মুগ্ধ হয়েছ। রুমের চারপাশে তার দৃষ্টি ঘুরায়। তার প্রিয়তমাকে দেখতে তাকে চোখ জুড়িয়ে। একবার হয়তো তার চোখের তৃষ্ণা সামান্য হলেও মিটেছে। শুভ্র বিড়বিড় করে আওড়ায়, শুভ্র, তুমি আমার দিনের শুরু, রাতের শেষ নীরব প্রার্থনা। তোমার একটুখানি হাসিতে আমার হাজার কষ্ট হার মানা। তোমার নামটা উচ্চারণ করলে মনটা কেন জানি শান্ত হয়ে যায়। এই বিড়ের পৃথিবীতে তুমি একমাত্র আমার আপন ঠিকানা। ভালোবাসা যদি কোনো ভাষা হয়, তার প্রতিটি অক্ষর তুমি আর আমি। সেই কবিতা যার প্রতিটা পঙ্গি তোমার নামেই শুরু, প্রিয়তমা। আজ যারা অফিসে যাবে তার কেন জানি খুব ইচ্ছে হচ্ছে একটু নিজেকে সাজাতে। তাই যারা একটা কালো শাড়ি পরে নিল, মাথার চুলে ফুলের গাজরা, গলায় একটা চিকন চেইন, কানে দুল, চোখে মোটা করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা লাল লিপস্টিক। একদম অস্পরার মতো লাগছে যারাকে। আজ হয়তো শুভ্র হার্ট অ্যাটাক করবে যারাকে এই রূপে দেখে। যারা নিচে আসতেই সবাই ওর দিকে হা করে তাকিয়ে আসে। যারার মা যারাকে দেখে বলে, মাশাল্লাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। এই বলে উনি চোখ থেকে একটু কাজল বরিয়ে কানের পিছে লাগিয়ে দেয়। ইমন তার বোনকে দেখে বলে, খুব সুন্দর লাগছে বনু তোকে। যারা মুচকি হাসে। ইমন, চল বনু, তোকে অফিসে দিয়ে আসি। যারা বাইয়ের কথায় মা বাবাকে বিদায় দিয়ে চলে যায়। বাইকে করে দুই ভাই বোন পৌঁছে যায় অফিসে। ইমন বোনের কপালে চুমু দিয়ে বিদায় দিয়ে চলে যায়। যারা অফিসের ভিতরে ঢুকে যায় তখনই তার ফোনে কল আসে। দেখে আরিয়া ফোন দিয়েছে। ফোন রিসিভ করে কথা বলতে যাচ্ছিল, হঠাৎ হুচট হয়ে পড়ে যেতে নেয়। যারা বয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু পড়ার আগে কেউ একজন যারার কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়।